সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে? ভূত পেয়েছে আপনাকে? ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলা শুরু করবো, আপনি কি করবেন? নির্বাচন যত দেরি হবে দেশের 12টা তত ঘনিয়ে আসতেছে। ইউনূস সাহেব 9 মাসে একটা থানা সংস্কার করতে পারে নাই। ডক্টর ইউনূস আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি নাকি মনে করে বসে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। শেখ হাসিনা এবার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনূসের সরকারের বিচার করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ। শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে। তিনি দিল্লিতে আছেন এটা জানেন, কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না। মাঝে মধ্যে আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দেখানো হবে। ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো শিরোনাম দেখানো হয়েছে, যে শিরোনামগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, কথা বলা আপনার সর্বপ্রথম আমরা কিছু আলোচিত খবর দেখে নেব, আলোচিত কিছু প্রতিবেদন দেখে নেব। যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা বর্তমান সময়ের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনারা জানতে পারবেন, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, বাংলাদেশের পুরানো রাজনৈতিক দল, এই সব কিছু নিয়ে কিন্তু পরিষ্কার একটা ধারণা পাবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আপনাদের সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেই। সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে? ভূত পেয়েছে আপনাকে? ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলা শুরু করবো, আপনি কি করবেন? বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহ দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান্ধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষ যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলে থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আর আমরা টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আসুন সোচ্চার থাকুন। ডাকাত দল, ইসলামের দুশ্মনেরা এবং ইউনূস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র চলছে, অনেকটা অগ্রসরও হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। এই অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে।
এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন, তার কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে টিকতে পারবেন না। ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয়, নেতারা কিভাবে কাজ করবে, এ টু জেড ব্রিফিং তিনি করছেন। এমনকি ছোট ছোট গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, অফিসিয়াল মিটিং সবকিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। তো এই যখন অবস্থা, তখন গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো? তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে কথোপকথন হয়েছিল। আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই, তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনূসের কথার সাথে কোনো আগা মাথা নাই। এবার আসেন, মোদি কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বক্তব্য দিয়েছেন। আল জাজিরা, আপনার আল জাজিরা সংবাদ মাধ্যম, সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায়। তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা এখন সামনে আসে, যেটা নিয়ে আমার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে। আল জাজিরা সাংবাদিক নিয়েভ ওয়ার্কার, তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন, আমরা দেখেছিলাম, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন, মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে, তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন, স্টেটাস, দেশে বিশৃঙ্খলা, অনেক কিছুই সরকারের জন্য বিব্রতকর একটা অবস্থা। সেই জন্য মোদীরও বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে। বাট মোদী কি বলছে? মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না। কেন পারবেন না? কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, আর এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট, ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন, যে এগুলো যদি হয়, সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আল জাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয়, তখন আমি স্পষ্ট করি ঠিক আছে যে মোদী, যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। এক ধরনের আত্মসমর্পণই করে ফেললো। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাহলে আমরা যা শুনছি, তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না। মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাখেন ভালো কথা, কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয়, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয়। তো তখন মোদী কি বলছিলেন? মোদী বলছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন। এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল বক্তব্য কি এখানে দেখলাম আমরা? তার মানে কি শফিক ভাইও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে ফেলতেছে, ওইটা করে ফেলতেছে, বিষয়গুলো কি এরকম হচ্ছে না? তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন, তখনই ভারত এটা কাউন্টার করছিল যে এমন কোনো বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে এরকম সংলাপই হয় নাই। আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন, সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করে রাখেন ভাই। মোদী উল্টা বললো যে না, আমি পারবো না। ফিরিয়ে আনার প্রশ্নটি এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই, নাকি আল জাজিরা সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নাই। বাট আমার তো ধারণা ফিরিয়ে আনার ব্যাপারে যদি কথাবার্তা হতো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আল জাজিরাকে এই তথ্যটা দিতেন। এটা তো সাংঘর্ষিক অবস্থান। অপরদিকে এনসিপি আগামী 10 দিনের সময় দিছে, 2 মে মহাসমাবেশ ডাকবে। আমি ওই যে বরাবরই বলি, আমার কথাগুলো যেভাবেই নেন, সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা করবেন না, জীবনেও করবেন না। এটা কেন জানি মনে হয় আর কি, করতেও পারেন বাট করবেন না, এটাই সম্ভাবনা বেশি। কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না, মানে প্রধান উপদেষ্টাদের কাজ না। এটা আইন বিচার বিভাগ আছে, সেখান থেকে দল যদি কোনো পানিশেবল হয় সেটা হবে, তবে তারা অন্যায় করছে, অপরাধ করছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার বিষয়টা তিনি কথা বলছেন। আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন। তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, শেখ হাসিনা কি বলা হয় যে আসলে ওনাকে ফিরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নিবে না, এটাই স্পষ্ট।
এটার অনেক কারণ আছে, এটা আপনি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে। নতুন ভণ্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল। ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন। বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে, এরকম একটি নতুন ভণ্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে। তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালি খুঁজে পেয়েছেন একটি ড্রোন, আর সেই ড্রোনের ব্যাটারি গুলাও ভিতরে ছিল না, বাইরে ছিল, আর সেই ড্রোনে কোনো ক্যামেরাও ছিল না। কিন্তু এই ড্রোনকে নিয়েছেন ইন্টেলিজেন্স ফোর্স এসে, সেটা চেক করে দেখছেন এই ড্রোনটির মাঝে কোনো ধরনের কোনো মানে কোনো বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য। প্রিয় দর্শক, কেন সেই ভণ্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল, সেই ভণ্ডামির কারণটা একটু বিহাইন্ডে গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে। পিছনে দেখার খায়েশটা তার এক নম্বরে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে, সেই খায়েশ মিটাতে না পেরে এখন সে খায়েশ দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য। রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েশ তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েশ পূরণ করা যাবে? দুটা মাধ্যম। একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো, আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপামর মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে। তাই ভারত দিয়ে শুরু করেছে, ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রপাগান্ডা শুরু হয়েছে, সে ইসলামিক হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আর কিছুদিন পরে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্বটা মনে হয় আসিফ নজরুল মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে। এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মুকাররম থেকে, পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সোটা নিয়ে এসে বাইতুল মুকাররমে হট্টগোল করেছিল। আজকে আসিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন, আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রপাগান্ডা শুরু করেছেন, তিনি ইসলামিক হয়েছেন। এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন উমরায় যাবে। ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন উমরায় যেতে হবে, সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে, সাদা কাপড় পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে। তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কলিজার ভাই ডক্টর আসিফ নজরুল। আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায়, সস্তা উপায়। সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিসি এটেছে। আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি আছে, তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে। বেদারা যেরকম সাপের খেলা দেখা, আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে। আসলে সাপের বিষ দাঁতটা বেদারা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙ্গে দিয়েছে। এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত ভেঙ্গে দিয়ে তাকে ওই কোন ধরনের ফুটফাত করা ছাড়া চুপু চেয়ারে বসে বসে আরামে দিন কাটাবে, রাজকীয় জীবন। বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না, এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারো জন্য নাই, এর চাইতে ভালো খাবার দাবার, স্বাস্থ্যকর পরিবেশ, প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্নভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয়, বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে। রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি। ছেলে অনুমতি দিছে বাবারে সাদাবাজি করার লেগে লাইসেন্স করে দিছে। কিরা উপদেষ্টা হাসিদ মাহবুব, তুমি ভালো হয়ে যাও। তোমার ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতির আভাস পাওয়া গেছে। এটা আমি বলি না, বাংলাদেশের জনগণ বলে। তোমার বলে তোমার পিএস উনি বলে 350 কোটি টাকা দুর্নীতি করে ফেলাইছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ওনার পিএস বলে 400 কোটি টাকা দুর্নীতি করছে। এটা কিন্তু শেখ হাসিনা স্বীকার উদ্যোগ আছে যে আমার পিএস 400 কোটি টাকা দুর্নীতি করছে। আমি হাসিদ মাহবুবে বলবো, তোমার পিএস যে 350 কোটি টাকা চুরি করছে, লুটপাট করছে, সেটা তুমি জাতির সামনে স্বীকার যাও যে আমার পিএস 350 কোটি টাকা দুর্নীতি করছে। যে আর আমার বাবাই সাদাবাজি করার জন্য আমি একটা লাইসেন্স করে দিছি, ডেট লাইসেন্স করে দিছি। আপনারা জানেন এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে
হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টপিজে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চ্যানেল, এমনকি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরও হাসিদ মাহবুব, হাসানাত আব্দুল্লাহ ঠের দিছে বাংলাদেশের সাংবাদিকও, যে আমাদের অপপ্রচার যে করবে, আওয়ামী লীগের যে অপপ্রচার করবে, যে প্রচার করবে, এই সাংবাদিক মিডিয়া উনি নাকি ঘুরেই দেব। আমি এই যে হাসিদ মাহবুব, এই যে সারজিয়াদ আলম, এই যে হাসানাত, এই যে মাহফুজ, এই যে আপনার হাসিদ নজরুল ভাই, তোমাকে একটা কথা বলি, তোমরা যেই নির্বাচন করো, খালি এই ঢাকা শহর নির্বাচন করো, এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই। বাংলাদেশে তোমাদের একটা ভোটও নাই। আর বারবার খালি শুনি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে। এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় মেট্রো রেল আগুন দেওয়ার বিচার হবে, এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে, এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। আর আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় ভাই, তোমাকে ফুটকির চামড়া একজনেরও থাকবে না। তোমরা জানো যে আওয়ামী লীগ যদি হয়, পুনর্বাসন হয়, তোমাদের পিঠের চামড়া থাকবে না। এই পুলিশ হত্যার সমস্ত মামলা কিন্তু তোমাদের ঘাড়ে নিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন, বাবাজি আপনি ভালো মানুষ, রাষ্ট্রপতি যিনি আছেন আপনি ভালো মানুষ, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনিও ভালো মানুষ, এই 3টে মানুষের কাছে দেশ বর্তমানে নিরাপত্তা। ডক্টর ইউনূস সাহেব, বাবাজি আপনি দেশ ঠিক মতন চালান, কিন্তু এই সারপোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না। এরা কিন্তু আপনার মান সম্মান ইজ্জত এই নাগরিক পার্টির আপনার মাইরে দেবে। আর একটা বিষয়, বঙ্গবন্ধু সাহেব একটা কথা বলছিল, আমি সারা দেশের ভিক্ষা করে আনি আর সোরার ধরেলা লুটপুটে করে খায়। আর বর্তমানে দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু যখন যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু কথা বলে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস এমন একজন সম্মানিত মানুষ, তিনি কিন্তু একজন নোবেল বিজয়ী মানুষ, তাকে নিয়ে এরকম মন্তব্য করা বা তাকে নিয়ে এরকম কথা বলা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জেনে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।